এবার সরাসরি আপনাদেরকে নিয়ে যাই বারুইপুর হাসপাতালের সামনে থেকে। সহকর্মী কল্যাণ রয়েছেন সঙ্গে। কল্যাণ, কি ছবি এখন সেখানে ধরা পড়ছে? একেবারে জানিয়ে রাখি যে প্রভাস মণ্ডলকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করা, তারপরেই কিন্তু তার যে মৃতদেহ, সেই মৃতদেহ কিন্তু এই মুহূর্তে বারুইপুর মর্গে রয়েছে। সেই বারুইপুর মর্গে এখনো পর্যন্ত যিনি ম্যাজিস্ট্রেট আসার কথা রয়েছে, তিনি আসেননি। এই ম্যাজিস্ট্রেট আসবেন এবং তিনি এসে এই মৃতদেহ তদন্ত করবেন এবং তারপর কিন্তু এই প্রভাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এবং শুধুমাত্র ম্যাজিস্ট্রেট নয়, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও এই হাসপাতালে আসার কথা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু হাসপাতাল যে এলাকা, সেই হাসপাতাল এলাকায় বিশাল পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত বেশ কিছুটা সময় লাগবে, কারণ যে বিষয়টি বারবার উঠে আসছে, প্রভাস বারবার যে বয়ান বদল করছিল, সেই নিয়ে কিন্তু যথেষ্ট দ্বন্দ্বে ছিল পুলিশ। আর যে ঘটনা ঘটেছে, প্রভাস যে গুলি করে প্রভাসকে গুলি করার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর তার আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এবং হাসপাতালে আনার পর ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। তবে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ম্যাজিস্ট্রেট আসবেন এবং ম্যাজিস্ট্রেট এসে এই মৃতদেহ এনকোয়ারি করে তারপরেই কিন্তু এই কাটাপুকুরে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রুমেলা, বেশ। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হলো আজ ভোরে পুলিশের গুলিতে। প্রথম গ্রেফতার করা হয়েছিল তাকেই। মঙ্গলবার রাতে তাকে ঘটনার পুনর্নির্মাণের জন্য অপরাধস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। আর সেখানেই পুলিশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে এই প্রভাস মণ্ডল। পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়। আপনাদেরকে ঘটনাস্থল থেকে সব ছবি দেখাবো, সহকর্মী সান্নিক থাকবেন। তার আগে আপনাদের জানাই, পুলিশ সূত্রে যা খবর, ঘটনার তদন্তে মঙ্গলবার রাত 1:15 প্রভাসকে নিয়ে সূর্যপুরে ঘটনাস্থলে যান তদন্তকারী আধিকারিক। সঙ্গে ছিলেন আরো কয়েকজন পুলিশ অফিসার। ঘটনার পুনর্নির্মাণ করার উদ্দেশ্যেই প্রভাসকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। আর সেই সময় এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, অভিযুক্ত প্রভাস পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। খুব স্বাভাবিকভাবে এলাকা তার চেনা। যে জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে জায়গাটা এখন কর্ডন করে রাখা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, সান্নিক যে ছবি আমাদের সামনে তুলে ধরছিলেন, ঠিক সেই জায়গা থেকে পুনর্নির্মাণ যেখানে হচ্ছিল, যেখানে নিয়ে যাওয়া হয় প্রভাসকে, সেখান থেকে তার বাড়ির ডিস্টেন্স 200 থেকে 250 মিটার। তারপর কি হয় পুনর্নির্মাণ করার সময়, টাইমলাইন ধরে ধরে সান্নিক জানাচ্ছিল। ঘটনাস্থলে ছবি দেখবো, শুনবো সান্নিকের থেকে। সান্নিক, রুমেলা, জায়গাটা তোমাকে একটু দেখাই ভালো করে। যে জায়গায় গতকাল ঘটনাটা ঘটেছে, যে জায়গাগুলো দিয়ে বলছিলাম যে পালানোর চেষ্টা করছিল এই প্রভাস মণ্ডল, সেই জায়গায় পালাতে গেলে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু এরকম চাষের ক্ষেত, যাতে বর্তমানে বর্ষাকাল বলে জল দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে দিয়ে পালানোর চেষ্টা করেছিল প্রভাস মণ্ডল। এবং যে জায়গাটায় এই মুহূর্তে দেখতে পাচ্ছ সামনে, যে জায়গাটা, এই জায়গাটাকে পুরো ঘিরে রাখা হয়েছে, এইখানেই প্রভাস মণ্ডল পৌঁছানোর পরে এই দিক থেকে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। কেননা তার হাতে তখন একটা আগ্নেয়াস্ত্র ছিল এবং সেই আগ্নেয়াস্ত্র দিয়ে সে পুলিশের দিকে গুলি চালিয়েছিল। এবং সেই কারণে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালেও আরও একটা বিষয় কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি একটু এই ক্রাইম সিনটার ঠিক পেছন দিকের অংশটা দেখো, পুরোটা জঙ্গল, পাশে বেশ কিছু জলা জমি রয়েছে, পুকুর রয়েছে, এবং একটা অংশে যেমন এই জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, আর এর পেছনের অংশে পেয়ারা বাগান রয়েছে। এই দিক থেকে রেল লাইনের দিকে, অর্থাৎ সূর্যপুর স্টেশনের দিকে যেতে গেলে এই জায়গাটা কার্যত জনমানব শূন্য। একটা লোক, দিনের বেলা যখন আমি সকালবেলা নিজে ঢুকেছি, সেই সময় একটা লোক চোখে পড়ছিল না। ঠিক সেই পরিস্থিতিতে যখন রাত্রিবেলা, রাত্রি 12:45 ঘড়ির কাঁটায়, সেই সময় যখন এই ধরনের একটা ঘটনা ঘটছে, স্বাভাবিকভাবেই পুলিশ জানতো যে এখান থেকে, যেহেতু এইটা তার লোকালিটি, এখানেই সে বড় হয়েছে, তাই এই জায়গায় সে যদি পালায়, তাই সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যায় পড়বে পুলিশ। এবং সে এই জায়গাগুলো চেনে খুব ভালো করে। তাই সেই পরিস্থিতিতে এই জলকাদার মধ্যেও সে পুলিশের দিকে যখন গুলি চালায়, পুলিশ আত্মরক্ষার্থে তাকে গুলি চালাতে বাধ্য হয় এবং এখানে সে পড়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে এখান থেকে তুলে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বারুইপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এবার রিকনস্ট্রাকশনের পার্টটায় যদি আসি, যে রিকনস্ট্রাকশনে তাকে নিয়ে আসা হলো,
মূলত দেহ লোপাট করার ক্ষেত্রে তার একাধিক ভূমিকা ছিল বলে পুলিশ জানতে পেরেছিল, এবং এই বস্তা জোগাড় করা, বস্তায় করে দেহ লোপাট করার চেষ্টা, সেই বস্তাকে পুকুরে ফেলা, কোন জায়গায় ফেলতে হবে, যেমনটা বলছিলাম যে এই জায়গায় প্রত্যেকটা জিনিস কিন্তু প্রভাস মণ্ডল হাতের তালুর মতো চিনত। ঠিক সেই কারণে পুরো বিষয়টাকে এইভাবে এক্সিকিউট করা, অর্থাৎ পুরো প্রক্রিয়াটা, এই তথ্য প্রমাণ লোপাটের প্রক্রিয়াটা, সেই জায়গায় কিন্তু প্রভাস মণ্ডলের একটা বড় ভূমিকা ছিল। এবং সেই প্রভাস মণ্ডল গতকাল রাত্রিবেলা সেই জায়গার অ্যাডভান্টেজ নিয়ে পালানোর চেষ্টাও কিন্তু এই রিকনস্ট্রাকশনের সিন থেকেই করার চেষ্টা করে। এবং যখন এই রিকনস্ট্রাকশন চলছে, পুলিশ চেষ্টা করছিল যাতে নতুন কিছু তথ্য প্রমাণ তাদের হাতে লাগে, যাতে এই যে গোটা অভিযোগগুলো যেগুলো সামনে আসছিল, সেই অভিযোগগুলো কার বিরুদ্ধে কতটা সত্যি সেই বিষয়ে কিছু স্পষ্ট উত্তর সামনে আসে। কার কতটা ভূমিকা ছিল, কোথায় ঘটনা ঘটেছে, কোথা থেকে কোথায় দেহ নিয়ে যাওয়া হয়েছে, কোথায় গিয়ে সেই দেহ লোপাট করার চেষ্টা করা হয়েছে, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ সেইখানে অভিযুক্তকে নিয়ে এসে তারা রিকনস্ট্রাক্ট করতে চেয়েছিল। এবং তার মধ্যেই এই ঘটনা ঘটলো। স্বাভাবিকভাবেই মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা ঘটনা, তবে স্বাভাবিক ছন্দেই এই গোটা বিষয়টা একটা কিন্তু যারা অভিযুক্ত, যারা এই ধরনের ঘৃণ্য অপরাধ ঘটায়, তাদের মনেও কিন্তু একটা আতঙ্কের ছবি কিন্তু এবার তৈরি করতে পারে, তেমনটাই কিন্তু প্রত্যেকে মনে করছেন। যদিও স্থানীয় বাসিন্দারা যারা বিচার চেয়েছিলেন, যারা এখানে অভিযোগ যেদিন সামনে আসে সেই দিনের পরে আমরা বিক্ষোভ দেখেছিলাম, তাদের ক্ষোভের ছবি আমরা দেখেছিলাম। যদিও আমি এখন এখান থেকে বেরোতে পারিনি, তবে তাদের যে দাবি ছিল, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা যেন কোনোভাবে ছাড় না পায়, এই ঘটনা তাদেরকেও কিন্তু কিছুটা স্বস্তি দেবে, তা কিন্তু বলাই যায়। বেশ, এই ঘটনায় যারা বিচার চাইছিলেন, স্থানীয়রা, এলাকার মানুষজন যারা সরব হয়েছিলেন, তারা এই ঘটনার পর কিছুটা হয়তো স্বস্তিতে। কিন্তু এই প্রভাস মণ্ডলের মা সন্ধ্যা মণ্ডল, তার ছেলের মৃত্যু আর এভাবে পুলিশের গুলিতে মৃত্যু, এরকম একটা জঘন্য অপরাধ তার ছেলের দ্বারা ঘটেছে। তিনি কি বলছেন শুনুন। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ, অত্যাচার করেছে, যা করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? যদিও আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠিকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। এবার শুনবো আরো এক মায়ের বক্তব্য, যার সন্তান আরজি করে তরুণী চিকিৎসক, যারও এক মর্মান্তিক পরিণতি হয়। তার এই ঘটনার পর বিচারের আশা আরো জোরালো হয়েছে। আমি একদম সমর্থন করছি এই পদক্ষেপকে, কারণ পুলিশের রিভলভার কেড়ে নিয়ে ও আবার পুলিশকেই মারতে গেছে, মানে কতটা বেপরোয়া। তাকে বাঁচার অধিকার সত্যিই নেই। আর তার মা বলে দিয়েছে যে এরকম ছেলে যার মায়ের কোল খালি করেছে, আমি কোনো কিছুই বলবো না, তার যেন চরম শাস্তি হয়। তার মাকেও আমি প্রতিবাদী মা হিসাবে ধন্যবাদ জানাই, এবং আমাদের মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। আর আমার বিচারের আশাটা আরো বেড়ে গেল। মানে বিচার তো আমি পাবোই, কিন্তু খুব তাড়াতাড়ি এটা পাবো, এই ভরসাটা আমি সরকারের উপর রাখছি। রবিবার সকাল সূর্যপুর এলাকায় পুকুর থেকে কিশোরীর দেহ উদ্ধার হয়। ঠিক সেখানে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাস মণ্ডলকে। ঘটনার অন্যতম অভিযুক্ত পুলিশের রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করলে পাল্টা পুলিশের গুলি আত্মরক্ষার্থে, আর তারপরে মৃত্যু প্রভাস মণ্ডলের।